নমস্কার। শুনছেন শ্রুতি গল্পের আসরে উপন্যাস পাঠে আমি দেবাশিস। আজকের উপন্যাস দৃষ্টি প্রদীপ, পঞ্চম পর্ব। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেকটা পর্ব আপনারা শুনতে পারেন। ধন্যবাদ। বাড়ি চলে এলুম। যখনই আমি এরকম দেখি তখন আমার গা কেমন করে, হাতে পায়ে যেন জোর নেই এমনি হয়, মাথা যেন হালকা মনে হয়। কেন এমন হয় আমার? কেন আমি এসব দেখি? কাউকে কথা বলতে পারি না, মা, বাবা, দাদা, সীতা, কাউকে নয়। আমার এমন কোনো বন্ধু বা সহপাঠী নেই যাকে আমি বিশ্বাস করে সব কথা খুলে বলি। আমার মনে মনে যেন কি বলে, এরা এসব বুঝবে না, বন্ধুরা হয়তো হেসে উঠবে, কি ওই মেয়ে ঠাট্টা করবে। ওবেলা খেয়ে যায়নি। রান্নাঘরে ভাত খেতে গিয়ে দেখি শুধু শিম ভাতে আর কুমড়োর ডাঁটা চচ্চড়ি। আমি ডাঁটা খাই না, শিম যদি বা খাই, শিম ভাতে একেবারেই মুখে ভালো লাগে না। মাকে রাগ করে বললুম, ও দিয়ে ভাত খাবো কি করে? শিম ভাতে দিলে কেন? শিম ভাতে আমি খাই কখনো? কিন্তু মাকে যখন আমি বকছিলুম, আমার মনে তখন মায়ের ওপর রাগ ছিল না। আমি জানি আমাদের ভালো খাওয়াতে মায়ের যত্নের ত্রুটি কোনোদিন নেই। কিন্তু এখন মা অক্ষম, অসহায়, হাতে পয়সা নেই, ইচ্ছে থাকলেও নিরুপায়। মায়ের এই বর্তমান অক্ষমতার দরুন মায়ের ওপর যে করুণা, সেটাই দেখা দিল রাগে পরিবর্তিত হয়ে। চেয়ে দেখি মায়ের চোখে জল। মনে হলো এ সেই মা চা বাগানে থাকতে মিস নটনের কাছ থেকে আমাদের খাওয়ানোর জন্যে কেক তৈরি করবার নিয়ম শিখে বাজার থেকে ঘি, ময়দা, কিশমিশ, ডিম, চিনি সব আনিয়ে সারা বিকেল ধরে পরিশ্রম করে কতকগুলো স্বাদ গন্ধহীন নিরেট ময়দার ঘিটি বানিয়ে বাবার কাছে ও পরদিন মিস নটনের কাছে হাস্যাস্পদ হয়েছিলেন। তারপর অবশ্যই মিস নটন ভালো করে হাতে ধরে শেখায় এবং মা ইদানিং খুব ভালো কেকই করতে পারতেন। মা বাংলাদেশের পাড়াগাঁয়ের ধরন ধারণ, রান্না, আচার ব্যবহার ভালো জানতেন না। অল্প বয়সে বিয়ে হয়ে চা বাগানে চলে গিয়েছিলেন। সেখানে একা একা কাটিয়েছেন চিরকাল সমাজের বাইরে। পাড়াগাঁয়ের ব্রতনেম, পুজো আচ্চা, আচার এসব তেমন জানা ছিল না। এদেরই ঘোর আচারী সংসারে এসে পড়ে আলাদা থাকলেও মাকে কথা সহ্য করতে হয়েছে কম নয়। পয়সা থাকলে যেটা হয়ে দাঁড়াতো গুণ, হাত খালি থাকাতে সেটা হয়ে দাঁড়িয়েছিল ঠাট্টা, বিদ্রূপ, শ্লেষের ব্যাপার, জঙ্গলিপনা, খিরিস্টানি বা বিবিয়ানা। মার সহ্য গুণ ছিল অসাধারণ। মুখ বুজে সব সহ্য করতেন, কোনোদিন কথাটিও বলেননি। ভয়ে ভয়ে ওদের চালচলন, আচার ব্যবহার শিখবার চেষ্টা করতেন, নকল করতে যেতেন, তাতে ফল অনেক সময় হতো উল্টো। আরো মাস কতক কেটে গেল। সেই কমাসে আমাদের যা অবস্থা হয়ে দাঁড়ালো, জীবনে ভাবিওনি কোনোদিন যে অত কষ্টের মধ্যে পড়তে হবে। দুবেলা ভাত খেতে আমরা ভুলে গেলাম। স্কুল থেকে এসে বেলা ৩টের সময় খেয়ে রাত্রে কিছু খাওয়ার ইচ্ছেও হতো না। ভালো ভাত খেয়ে স্কুলে যাওয়াটা ঘটতো না প্রায়। অত সকালে মা চালের জোগাড় করতে পারতেন না, সেটা প্রায়ই ধার করে নিয়ে আসতে হতো।
সব সময় হাতে পয়সা থাকতো না। এর মানে আমাদের চা বাগানের শৌখিন জিনিসপত্র, দেরাজ, বাক্স এইসব বেঁচে চলছিল। সব সময় তার খদ্দের যুক্ত না। মা বউ মানুষ, বিশেষত এটা অপরিচিত স্থান। নিজের শ্বশুরবাড়ি হলেও এর সঙ্গে এতকাল কোনো সম্পর্কই ছিল না। কিন্তু মা ওসব মানতেন না। লজ্জা করে বাড়ি বসে থাকলে তাঁর চলতো না। যেদিন ঘরে কিছু নেই, পাড়ায় বেরিয়ে যেতেন। দু একটা জিনিস বেচবার কি বন্ধক দেবার চেষ্টা করতেন পাড়ার মেয়েদের কাছে। প্রায়ই শৌখিন জিনিস, হয়তো একটা ভালো কাঁচের পুতুল, কি গালার খেলনা, চন্দন কাঠের হাত পাখা, এইসব। সেলাইয়ের কলটা ছোট কাকিমা সিকি দামে কিনেছিলেন। বাবার গায়ের ভারী পুরু পশমি ওভারকোটটা সরকাররা কিনে নিয়েছিল 8 টাকায়। মোটে 1 বছর আগে 50 টাকা দিয়ে বাবা সেটা তৈরি করিয়েছিলেন। চাল না হয় একরকম করে জুটল, কিন্তু আমাদের পরনের কাপড়ের দুর্দশা ক্রমেই বেড়ে উঠছিল। আমাদের সবারই একখানা করে কাপড়ে এসে ঠেকেছে, তাও ছেঁড়া। আমার কাপড়খানা তো 3 জায়গায় সেলাই। সেটা বলতো, তুই বড় কাপড় ছিঁড়িস দাদা। কিন্তু আমার দোষ কি? পুরনো কাপড় একটু জোরে লাফালাফি করলেই ছিঁড়ে যেত। মা এমনি সেলাই করতে বসে যেতেন। বাবা আজকাল কেমন হয়ে গেছেন, তেমনি কথাবার্তা বলেন না। বাড়িতেও থাকেন না প্রায়ই। তাকে পাওয়াই যায় না যে কাপড়ের কথা বলি। তাছাড়া বাবার মুখের দিকে চেয়ে কোনো কথা বলতে ইচ্ছে যায় না। তিনি সবসময় চাকরির চেষ্টায় এখানে ওখানে ঘুরে বেড়ান, কিন্তু কোথাও এ পর্যন্ত কিছু জোটেনি। মাস দুই একটা গোলদারি দোকানে খাতাপত্র লিখবার চাকরি পেয়েছিলেন, কিন্তু এখন আর সে চাকরি নেই। সেজ জ্যাঠামশাইয়ের ছেলে নবীন বলছিল নাকি মদ খেয়ে গেছে, কিন্তু এখানে এসে বাবা একদিনও মদ খেয়েছেন বলে আমার মনে হয় না। বাবা মদ খেলেই উৎপাত করেন, আমরা ভালো করেই জানি। কিন্তু এখানে এসে পর্যন্ত দেখছি বাবার মতো শান্ত মানুষটি আর পৃথিবীতে নেই। এত শান্ত, এত ভালো মানুষ, স্নেহময় লোকটি মদ খেলে কি হয়েই যেতেন। চা বাগানের সেসব রাতের কীর্তি মনে হলেও ভয় করে। রবিবার, আমার স্কুল নেই। আমি সারাদিন বসে বসে ম্যাজেন্টা গুলে রং তৈরি করেছি। 2-3টে শিশিতে ভর্তি করে রেখেছি। সীতার 5-6খানা পুতুলের কাপড় রঙে ছাপিয়ে দিয়েছি। ক্লাসের একটা ছেলের কাছ থেকে অনেকখানি ম্যাজেন্টার গুঁড়ো চেয়ে নিয়েছিলুম। সন্ধ্যার একটু পরেই খেয়ে শুয়েছি। কত রাত্রে যেন ঘুম ভেঙে গেল। একটু অবাক হয়ে চেয়ে দেখি আমাদের ঘরের দোরে জ্যাঠাইমা, আমার খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনদের দল, ছোট কাকা, সবাই দাঁড়িয়ে। মা কাঁদছেন। সীতা বিছানায় সবে ঘুম ভেঙে উঠে চোখ মুছছে। আমার জ্যাঠতুতো ভাই হেসে বললেন, হে হে, ওই দেখ তোর বাবা কি করছে। চেয়ে দেখি ঘরের কোণে খাটে বাবা 3টে বালিশের তুলো ছিঁড়ে পুটলি বাঁধছেন। তুলোতে বাবার চোখ মুখ, মাথার চুল, সারা গা এক অদ্ভুত রকমের হয়েছে দেখতে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কি হয়েছে বাবা? বাবা বললেন, চা বাগানে আবার চাকরি পেয়েছি, ছোট সাহেব তার করেছে। সকালের গাড়িতে যাবো কিনা তাই পুটুলিগুলো বেঁধেছে, যে এখন না রাখলে কটা বাজবে রে খোকা। আমার বয়স কম হলেও আমার বুঝতে দেরি হলো না যে এবার বাবা মাতাল হননি, এ অন্য জিনিস, তার চেয়েও গুরুতর কিছু। ঘরের দৃশ্যটা আমার মনে চিরকালের মতো একটা ছাপ দিয়ে দিয়েছিল। জীবনে কখনো ভুলিনি। চোখ বুজলেই উত্তর জীবনে আবার সে রাত্রির দৃশ্যটা মনে এসেছে। একটা মাত্র কেরোসিনের টেমি জ্বলছে ঘরে, তারই রাঙা ক্ষীণ আলোয় ঘরের কোণে বাবা তুলো মাখার চেহারা, মাথায় মুখে কানে পিঠে সর্বাঙ্গে ছেঁড়া বালিশে লালচে পুরনো বিচিওয়ালা তুলো।
মেঝেতে বসে মা কাঁদছেন। দরজার কাছে কৌতুক দেখতে খুড়িমা জ্যাঠাইমারা জড়ো হয়েছেন। খুড়তুতো ভাই বোনেরা হাসছে। দাদাকে ঘরের মধ্যে দেখতে পেলাম না, বোধহয় বাইরে কোথাও গিয়ে থাকবে। পরদিন সকালে আমাদের ঘরের সামনে উঠানে দলে দলে লোক জড়ো হতে লাগলো। এদের মুখে শুনে প্রথম বুঝলাম বাবা পাগল হয়ে গিয়েছেন। সংসারের কষ্ট, মেয়ের বিয়ের ভাবনা, পরের বাড়ির এই যন্ত্রণা, এসব দিন রাত ভেবে ভেবে বাবার মাথা গিয়েছে বিগড়ে। অবশ্যই এসব কারণ অনুমান করেছিলুম বড় হলে, অনেক পরে। বেলা হওয়ার সঙ্গে সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগলো। যারা কোনোদিন এর আগে বাবার সঙ্গে মৌখিক ভদ্র আলাপটা করতেও আসেননি, তারা মজা দেখতে আসতে লাগলো দলে দলে। বাবার মূর্তি হয়েছে দেখতে অদ্ভুত। রাত্রি না ঘুমিয়ে চোখ বসে গিয়েছে, চোখের কোলে কালি মেরে দিয়েছে যেন। সর্বাঙ্গে তুলো মেখে বাবা সেই রাতের বিছানার উপরই বসে আপন মনে কি বকছেন। ছেলেপিলের দল এপাড়া ওপাড়া থেকে এসেছে, তারা ঘরের দোরে ভিড় করে দাঁড়িয়ে, কেউ বা উঁকি মেরে দেখছে, হাসাহাসি করছে। আমাদের সঙ্গে পড়ে এই পাড়ার নবীন বাণিজ্যের ছেলে শান্টু। সে একবার উঁকি মেরে দেখতেই বাবা তাকে কি একটা ধমক দিয়ে উঠলেন। সে ভান করা ভয়ের সুরে বলে উঠল, "ও বাবা, মারবে নাকি?" বলেই পিছিয়ে এলো। ছেলের দলের মধ্যে একটা হাসির ঢেউ পড়ে গেল। একজন বললে, "আবার কিরকম ইংরেজি বলছে দেখ।" আমিও সীতা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। আমরা কেউ কোনো কথা বলছি না। আর একটু বেলা হলে জ্যাঠামশাই কি পরামর্শ করলেন সব লোকজনের সঙ্গে। আমার মাকে উদ্দেশ্য করে বললেন, "বৌমা, সবই তো দেখতে পাচ্ছ, তোমাদের কপাল ছাড়া আর কি বলবো। ভূষণকে এখন বেঁধে রাখতে হবে। সেই মতোই সবাই করেছেন। ছেলেপিলের বাড়ি, পাড়ার ভেতরকার কাণ্ড, ওরকম অবস্থায় কখন কি করে বসে তা বলা যায় না। তা তোমায় একবার বলাটা দরকার, তাই।" আমার মনে বড় কষ্ট হলো। বাবাকে বাঁধবে কেন? বাবা তো এক বকুনি ছাড়া আর কারুর কিছু অনিষ্ট করতে যাচ্ছেন না। কেন তবে? আমার মনের ভাষা বাক্য খুঁজে পেল না প্রকাশের। মনেই রয়ে গেল। বাবাকে সবাই মিলে বাঁধলে, আহা, কি কষে কষেই বাঁধলে। অন্য দড়ি কোথাও পাওয়া গেল না বা ছিল না। জ্যাঠামশাইদের খিড়কি পুকুর ধারের গোয়াল বাড়ি থেকে গরু বাঁধবার দড়ি নিয়ে এলো, তাই দিয়ে বাঁধা হলো। আমার মনে হলো, অতটা জোর করে বাবাকে বাঁধবার দরকার কি? বাবার হাতের শির দড়ির মতো ফুলে উঠেছে যে। সেজু কাকাকে চুপি চুপি বললুম, "কাকাবাবু, বাবার হাতে লাগছে, অত করে বেঁধেছে কেন? বলুন না ওদের।" কাকা সে কথা জ্যাঠামশাইকে ও নিতাইয়ের বাবাকে বলতে তারা বললেন, "তুমিও কি খেপলে নাকি রমেশ? হাত আলগা থাকবে পাগলের, তাহলে পা খুলতে কতক্ষণ?" তারপরে আমার দিকে চেয়ে জ্যাঠামশাই বললেন, "যাও জিতু বাবা, তুমি বাড়ির ভেতরে যাও, নয়তো এখন বাইরে গিয়ে বসো।" আবার বাবার হাতের দিকে চেয়ে দেখলুম, দড়ির দাগ কেটে বসে গিয়েছে বাবার হাতে, সেরকম তুলো মাখা অদ্ভুত মূর্তি। বাইরে গিয়ে আমি একা গাঁয়ের পেছনে মাঠের দিকে চলে গেলুম। একটা বড় তেঁতুল গাছের তলায় সারা দুপুর ও বিকেল চুপ করে বসে রইলুম। দিন কতক এইভাবে কাটলো। তারপর পাড়ার ২-৫ জন লোকে এসে জ্যাঠামশাইয়ের সঙ্গে কি পরামর্শ করলে। বাবাকে কোথায় তারা নিয়ে গেল। সবাই বললে কলকাতায় হাসপাতালে নিয়ে গেছে। তারা ফিরেও এলো, শুনলুম বাবাকে নাকি হাসপাতালে ভর্তি করতে নিয়েছে। শিগগিরই সেরে বাড়ি ফিরবেন। আমরা আশ্বস্ত হলুম। ১০-১২ দিন পরে একদিন বিকেলের দিকে আমি ও সীতা পথে খেলা করছি। এমন সময় সীতা বললে, "ওই যে বাবা।" দূরে পথের দিকে চেয়ে দেখি বাবাই বটে। ছুটে আমরা বাড়িতে মাকে খবর দিতে গেলুম। একটু পরে বাবা বাড়ি ঢুকলেন।
এক হাঁটু ধুলো, রুক্ষ চুল। ওপর থেকে জ্যাঠাইমা নেমে এলেন, কাকারা এলেন। বাবাকে দেখে সবাই চটে গেলেন। সবাই বুঝতে পারলে বাবা এখনো সারেননি। তবে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসার কি দরকার? বাবা একটু বসে থেকে বললেন, ভাত আছে? কাল ওই দিকের একটা মেয়ে দুপুরে দুটো খেতে দিয়েছিল, আর কিছু খাইনি সারাদিন। খিদে পেয়েছে। কলকাতা থেকে পায়ে হেঁটে আসছি, ছেলেপুলে ছেড়ে থাকতে পারলাম না, চলে এলাম। একটু পরেই বোঝা গেল বাবা হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন, এবং যেমন পাগল তেমনি আছেন। এবার আমাদের রাগ হলো। মায়ের কথা বলতে পারি নে, কারণ তাকে রাগ প্রকাশ করতে কখনো দেখিনি। কিন্তু আমি, সীতা, দাদা, তিন ভাই বোনে খুব চটলাম। আমাদের চটবার কারণও আছে, খুব সঙ্গত কারণই আছে। আমাদের প্রাণ এখানে অতিষ্ঠ হয়ে উঠছে। বাবা আবার পুরো মাত্রায় পাগল হয়ে উঠলেন। তিনি দিনরাত বসে বসে বকেন, আর কেবল খেতে চান। মা দুটি বাসি মুড়ি, কোনোদিন বা ভিজে চাল, কোনোদিন শুধু একটু গুড়, এই খেতে দেন। তাও সব দিন বা সব সময় জোটানো কষ্টকর। আমরা দুপুরে খাই তো রাতে আর কিছু খেতে পাইনি, নয়তো সারাদিন পরে হয়তো সন্ধ্যার সময় খাই। মা কোথা থেকে চাল জোগাড় করে আনেন আমরা জানিনি, কখনো জিজ্ঞেসও করিনি। কিন্তু বাড়িতে আর আমাদের তিষ্ঠবার জো নেই। বাড়ির শুদ্ধ লোক আমাদের ওপর বিরূপ। দুবেলা তাদের অনাদর আর মুখ নাড়া সহ্য করা আমাদের অসহ্য হয়ে উঠেছে। চা বাগানের দিনগুলোর কথা মনে হয়। সেখানে আমাদের কোনো কষ্ট ছিল না, অবস্থা ছিল অত্যন্ত সচ্ছল। ছেলেবেলায় সীতাকে ভুটিয়া চাকরি নিয়ে বেড়াতো, আর থাপা মানুষ করেছিল আমাদের। 6 বছর বয়স পর্যন্ত আমি থাপার কাঁধে উঠে বেড়াতাম, মনে আছে। আমাদের এই বর্তমান দুরবস্থার জন্য বাবাকে আমরা মনে মনে দায়ী করেছি। বাবা কেন আবার ভালো হয়ে সেরে উঠুন না? তাহলে আর আমাদের কোনো দুঃখই থাকে না। কেন বাবা ওরকম পাগলামি করেন? ওতে লজ্জায় যে ঘরে বাইরে আমাদের মুখ দেখাবার জো নেই। সেদিন সকালে সেজ খুড়িমা এসে আমাদের সঙ্গে খুব ঝগড়া বাঁধালেন। মেজ খুড়িমাও এসে যোগ দিলেন। তাদের বাগানে বাতাবি লেবু গাছ থেকে 4-5টা পাকা নেবু চুরি গিয়েছে। খুড়িমা এসে মাকে বললেন, এ আমাদেরই কাজ, আমরা খেতে পাইনে, আমরাই নেবু চুরি করে ঘরে রেখেছি। তারা সবাই মিলে আমাদের ঘর খানা তল্লাশি করতে চাইলেন। মা বললেন, এসে দেখে যান মেজদি, আমার ঘরে তো লোহার সিন্দুক নেই যে সেখানে আমার ছেলেমেয়েরা নেবু লুকিয়ে রেখেছে, এসে দেখুন। শেষ পর্যন্ত বাবা ঘরে আছেন বলে তারা ঘরে ঢুকতে পারলেন না, কিন্তু সবাই ধরে নিলে যে নেবু আমাদের ঘরে আছে। খানা তল্লাশি করলেই বেরিয়ে পড়তো। খুব ঝগড়াঝাটি হলো, তবে সেটা হলো একতরফা, কারণ এ পক্ষ থেকে তার জবাব কেউ দিল না। জ্যাঠাইমা এ বাড়ির কর্ত্রী, তাকে সবাই মেনে চলে, ভয়ও করে। তিনি এসে বললেন, হয় তোমরা বাড়ি থেকে চলে যাও, নয়তো ঘরের ভাড়া দাও। সীতা এসে আমাকে বলল, জ্যাঠাইমা এবার বাড়িতে আর থাকতে দেবে না। না দেবে না দেবে, আমরা কোথাও চলে যাই, চলো দাদা। দিন 2 পরে জ্যাঠামশাইদের সঙ্গে কি একটা মিটমাট হলো। ঠিক হলো যে দাদা চাকরির জোগাড় করতে কলকাতায় যাবে। ঘরে আমরা আপাতত কিছুকাল থাকতে পাবো। কিন্তু বাড়ির ও পাড়ার সবাই বললে, পাগলাটাকে আর বাড়িতে রেখে দরকার নেই, ওকে জলে জঙ্গলেই কোথাও ছেড়ে দিয়ায়। সত্যি কথা বলতে গেলে বাবার উপর আমাদের কারুর আর মমতা ছিল না। বাবার চেহারাও হয়ে উঠেছে অদ্ভুত। এক মাথা লম্বা চুল, জটা পাকিয়ে গিয়েছে। আগে আগে মা নাইয়ে দিতেন, আজকাল বাবা কিছুতেই নাইতে চান না, কাছে যেতে দেন না, কাপড় ছাড়েন না। গায়ের গন্ধে ঘরে থাকা অসম্ভব। মা একদিনও রাত্রে ঘুমুতে পারেন না। বাবা কেবলই ফাই ফরমাস করেন, জল দাও, পান দাও, আর কেবলই বলেন খিদে পেয়েছে। কখনো বলেন চা করে দাও, না পেলেই তিনি আরো ক্ষেপে ওঠেন। এখন মা ছাড়া
তখন আর কেউ সামলে রাখতে পারে না। আমরা তখন ঘর ছেড়ে পালিয়ে যাই। মা বুঝিয়ে সুজিয়ে শান্ত করে চুপ করিয়ে রাখেন, নয়তো জোর করে বালিশে শুইয়ে দিয়ে বাতাস করেন, পা টিপে দেন। কিন্তু তাতে বাবা সাময়িক চুপ করে থাকেন বটে, ঘুমুন না। পাগল হয়ে পর্যন্ত বোধহয় একদিনও বাবার ঘুম হয়নি। নিজেও ঘুমোবেন না, কাউকে ঘুমোতেও দেবেন না। সারা রাত চিৎকার, বকুনি, ইংরেজি বক্তৃতা, গান এইসব করবেন। সবাই বলে ঘুমোলে নাকি বাবার রোগ সেরে যেত। শেষ পর্যন্ত হয়তো মা মত দিয়েছিলেন, হয়তো বলেছিলেন, তোমরা যা ভালো বুঝো করো বাপু। মোটের উপর একদিন স্কুলে দাদা এসে বললে, সকাল সকাল বাড়ি চল আজ যেতু, আজ বাবাকে আড়াগাঁয়ে জলার ধারে ছেড়ে দিয়ে আসতে হবে। তুই, আমি, নিতাই, সিধু আর মেজো কাকা যাব। একটু পরে আমি ছুটি নিয়ে বেরুলাম। গিয়ে দেখি মা দালানে বসে কাঁদছেন। আমরা যাবার আগেই নিতাই এসে বাবাকে নিয়ে গিয়েছে। আমরা খানিক দূরে গিয়ে ওদের নাগাল পেলাম। পাড়ার 4-5 জন ছেলে সঙ্গে আছে, মধ্যিখানে বাবা। ওরা বাবার সঙ্গে বাজে বকছে, শিকারের গল্প করছে, বাবাও খুব বকছেন। নিতাই আমাকে বাবার সামনে যেতে বারণ করাতে আমি আর দাদা পেছনে রইলাম। ওরা মাঠের রাস্তা ধরে অনেক দূর গেল, একটা বড় বাগান পার হলো। বিকেলের পড়ন্ত রোদে ঘেমে আমরা সবাই নেমে উঠেছিলাম। রোদ যখন পড়ে গিয়েছে তখন একটা বড় বিলের ধারে সবাই এসে পৌঁছলাম। নিতাই বললে, এই তো আড়াগাঁয়ের জলা, চল বিলের ওপারে নিয়ে যায়। ওই হোগলা বনের মধ্যে ছেড়ে দিলে আর পথ খুঁজে পাবে না রাত্রিরে। আমরা কেউ ওপারে গেলুম না, গেল শুধু সিধু আর নিতাই। খানিকটা পরে ওরা ফিরে এসে বললে, চল পালাই, তোর বাবাকে একটা সিগারেট খেতে দিয়ে এসেছি, বসে বসে টানছে, চল ছুটে পালাই। সবাই মিলে দৌড় দিলাম। দাদা তেমন ছুটতে পারে না, কেবলই পেছনে পড়তে লাগলো। সন্ধ্যার গড়ে জলা আর জঙ্গলের মধ্যে পথ খুঁজে পাওয়া যায় না। এক প্রহর রাত হয়ে গেল বাড়িতে পৌঁছতে। কিন্তু 3 দিনের দিন বাবা আবার বাড়ি এসে হাজির। চেহারার দিকে আর তাকানো যায় না, কাদা মাখা, ধুলো মাখা, অতি বিকট চেহারা। বেল নাকি ভেঙে খেয়েছেন, সারা মুখে গালে বেলের আঠা ও শ্বাস মাখানো। মা নাইয়ে ধুইয়ে ভাত খেতে দিলেন। বাবা খাওয়া দাওয়ার পর সেই যে বিছানা নিলেন। 2 দিন 4 দিন করে ক্রমে 15 দিন কেটে গেল, বাবার বিছানা থেকে উঠলেন না। লোকটা যে কেন বিছানা ছেড়ে ওঠে না, তার কি হয়েছে, এ কথা কেউ কোনোদিন জিজ্ঞেসও করলে না। মা যেদিন যা জুটে খেতে দেন, মাঝে মাঝে নাইয়ে দেন, পাড়ার কোনো লোকই উঁকি মেরেও দেখে গেল না। জ্যাঠামশাইটা হতাশ হয়ে গিয়েছেন, তারা আর আমাদের সঙ্গে কথা কন না। তাদের ঘরে দরে ওঠা আমাদের বন্ধ। আমরা কথা বলি চুপি চুপি, চলি পা টিপে টিপে চোরের মতো, বেড়াই মহা অপরাধীর মতো। পাছে ওরা রাগ করেন, বিরক্ত হন, আবার ঘর থেকে তাড়িয়ে দিতে আসেন। একদিন না খেয়ে স্কুলে পড়তে গিয়েছি। অন্য দিনের মতো টিফিনের সময় সীতা খাবার জন্য ডাকতে এলো না। প্রায় আমি না খেয়ে স্কুলে আসতাম, কারণ অত সকালে মা রান্না করতে পারতেন না। রান্না শুধু করলেই হলো না, তার জোগাড় করাও তো চাই। মা কোথা থেকে কি জোগাড় করতেন, কি করে সংসার চালাতেন, তিনিই জানেন। আমি কখনো তা নিয়ে ভাবিনি। আমি ক্ষুধাতুর অবস্থায় বেলা 1টা পর্যন্ত ক্লাসের কাজ করে যেতাম, আর ঘন ঘন পথের দিকে চাইতাম। এবং রোজই একটা টিফিনের সময় সীতা এসে ডাক দিত, দাদা ভাত হয়েছে, খাবে এসো। এদিন কিন্তু 1টা বেজে গেল, 2টো বেজে গেল, সীতা এলো না। ক্লাসের কাজে আমার আর মন নেই। আমি জানলা দিয়ে ঘন ঘন বাইরের পথের দিকে চেয়ে চেয়ে দেখছি। আরো আধ ঘন্টা কেটে গেল, বেলা 2:30। এমন সময় কলুদের
দোকান ঘরের কাছে সীতাকে আসতে দেখতে পেলাম। আমার ভারী রাগ হলো, অভিমানও হলো। নিজেরা সব খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে এখন আসছেন। মাস্টারের কাছে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম। সীতার দিকে চেয়ে দূর থেকে বললাম, বেশ দেখছি, আমার বুঝি আর খিদে তেষ্টা পায় না? কটা বেজেছে জানিস? সীতা বললে, বাড়ি এসো ছোটদা, তোমার বইপত্র নিয়ে ছুটি করে এসো গে। আমি বললাম, কেন রে? সীতা বললে, এসো না, ছুটি আর দেরি বা কত, 3টে বেজেছে। আমার মনে হলো একটা কি যেন হয়েছে। স্কুল থেকে বেরিয়ে একটু দূরে এসেই সীতা বললে, বাবা মারা গিয়েছে ছোটদা। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সীতার মুখের দিকে চেয়ে সে যে মিথ্যা কথা বলছে এমন মনে হলো না। বললাম, কখন? সীতা বললে, বেলা 1টার সময়। নিজের অজ্ঞাতসারে মুখ দিয়ে বেরিয়ে গেল, নিয়ে গিয়েছে তো, অর্থাৎ গিয়ে মৃতদেহ দেখতে না হয়। কিন্তু সীতা বললে, না, নিয়ে এখনো কেউ যায়নি। মা একা কি করবে? জ্যাঠামশাই বাড়ি নেই। ছোট কাকা একবার এসে দেখে চলে গেলেন, আর আসেননি। মেজ কাকা পাড়ায় লোক ডাকতে গেছেন। বাড়িতে ঢুকেই মা বললেন, ঘরের মধ্যে আয়, মরা ছুঁয়ে বসে থাকতে হবে, বউ সেখানে। কেউই কাঁদছে না। আমারও কান্না পেল না, বরং একটা ভয় এলো। একা মরার কাছে কেমন করে কতক্ষণ বসে থাকবো জানি। অনেকক্ষণ পরে শুনতে পেলুম, আমাদের পাড়ার কেউ মৃতদেহ নিয়ে যেতে রাজি নয়। বাবা কি রোগে মারা গেছেন কেউ জানে না, তার প্রায়শ্চিত্ত করানো হয়নি মৃত্যুর পূর্বে। এ অবস্থায় কেউ সৎকার করতে রাজি নয়। প্রায়শ্চিত্ত এখন না করালে কেউ ও মরা ছোঁবে না। প্রায়শ্চিত্ত করাতে 5-6 টাকা নাকি খরচ। আমাদের হাতে অত টাকা তো নেই। মা বললেন, কে যেন বললে, তা এই অবস্থায় হাতে টাকা না থাকলে লোকের কাছে চেয়ে চিনতে আনতে হয়, কি আর করবে। দাদাকে মা ও পাড়ার কাছে পাঠালেন টাকার জন্যে। খানিকটা পরে ও পাড়া থেকে জনকতক সন্ধ্যা মতো লোক এলো। শুনলাম তারা গালাগালি দিতে দিতে বাড়িতে ঢুকছে। এমন ছোট লোকের পাড়াও তো কখনো দেখিনি। কোথায় পাবে এরা যে প্রায়শ্চিত্ত করাবে? প্রাচিত্তির না হলে মরা কি সারাদিন রাত ঘরেই পড়ে থাকবে? যত ছোট লোক সব। কোনো ভয় নেই, দেখি মরা বার হয় কিনা। আমি উত্তেজনার মাথায় মরা ছুঁয়ে বসে থাকার কথা ভুলে গিয়ে তাড়াতাড়ি দৌড়ের কাছে এসে দাঁড়ালাম। এদের মধ্যে আমি একজনকে কেবল চিনি, মাঠবাড়ির ফুটবল খেলার ময়দানে দেখেছিলাম। ওরা নিজেরাই কোথা থেকে বাঁশ কেটে নিয়ে এলো, পাট নিয়ে এসে দড়ি পাকালে, তারপর বাবাকে বার করে নিয়ে গেল। দাদা গেল সঙ্গে শ্মশানে। একটু পরে সন্ধ্যা হলো। সেজ খুড়িমা এসে বললেন, মুড়ি খাবি যে তো? আমিও সীতা মুড়ি খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। 3 বছর আগেকার কথা এসব। তারপর থেকে এ বাড়িতেই আছি। জ্যাঠামশাইরা প্রথমে রাজি হননি। দাদা ষষ্ঠীতলায় বট গাছের নিচে মুদিখানার দোকান করেছিল। সামান্য পুঁজি, 2.5 সের চিনি, 5 সের ডাল, 5 সের আটা, 5 পোয়া ঝাল মশলা, এই নিয়ে দোকান কতদিন চলে? দাদা ছেলে মানুষ, তাছাড়া ঘোর পেচ কিছু জানে না। একদিক থেকে সব ধারে বিক্রি করেছে, যে ধারে নিয়েছে সে আর ফিরে দোকানের পথ মাড়ায়নি। দোকান উঠে যাওয়ার পরে দাদা চাকরির চেষ্টায় বেরোলো। সে তার ছোট মাথায় আমাদের সংসারের সমস্ত ভাবনা ভার তুলে নিয়ে বাবার প্রতিনিধি রূপে আমাদের খাওয়া পড়ানোর দুশ্চিন্তায় রাতে ঘুম হতো না। সারাদিন চাকরি খুঁজে বেড়াতো। নস্যির কারখানায় একটা 7 টাকা মাইনের চাকরিও পেল, কিন্তু বেশি দিন রইল না। মাস 2 পরে তারা বললে, ব্যবসার অবস্থা খারাপ, এখন লোক দরকার নেই। সুতরাং জ্যাঠামশাইদের সংসারে মাথা গুঁজে থাকা ছাড়া আমাদের উপায় বা কি? নিতান্ত লোকে কি বলবে এই ভেবে এরা রাজি হয়েছেন। কিন্তু এখানে আমাদের খাপ খায় না। এখানে মাত্র যে শুধু এ বাড়িতে তা নয়, এই দেশটার সঙ্গেই খাপ খায় না। বাংলাদেশ আমাদের কারো ভালো লাগে না, আমার না,
আমার চোখে এদেশ বড় নিচু, হাঁটা সাঁটা, ছোট বলে মনে হয়। যেদিকেই চাই চোখ বুজে যায়। হয় ঘর বাড়িতে, না হয় বাঁশবনে আমবনে, কোথাও উঁচু নিচু নেই, একঘেয়ে সমতল ভূমি, গাছপালার বৈচিত্র্যও নেই। আমাদের এই গাঁয়ের যত গাছপালা আছে তার বেশিরভাগ এক ধরনের ছোট ছোট গাছ। এর নাম বলে আশশ্যাওড়া। তাদের পাতায় এত ধুলো যে সবুজ রং দিনরাত চাপা পড়ে থাকে। এখানে সব যেন দিনহীন, সব যেন ছোট মাপকাঠির মাপে গড়া। আমাদের দিক থেকে তো গেল এই ব্যাপার। ওদের দিক থেকে ওরা আমাদের পর করে রেখেছেন এই ৩-৪ বছর ধরে। ওদের আপনার দলের লোক বলে ওরা আমাদের ভাবেন না। আমরা খিরিস্টান, আচার জানি নে, হিঁদুয়ানি জানি নে, জঙ্গলি জালোয়ালের সামিল, গাঢ় পাহাড়ি অসভ্য মানুষদের সামিল। পাহাড়ি জাতিদের সম্বন্ধে ওরা যে খুব বেশি জানেন তা নয়, এবং জানেন না বলেই তাদের সম্বন্ধে ওদের ধারণা অদ্ভুত ও আজগুবি ধরনের। এদেশে শীতকাল নেই, মাস ২-৩ একটু ঠান্ডা পড়ে, তাছাড়া সারা বছর ধরে গরম লেগেই আছে। আর কি সাংঘাতিক গরম! সে গরমের ধারণা ছিল না কোনো কালে আমাদের। রাতের পর রাত ঘুম হয় না, দিনমানেও ঘামে বিছানা ভিজে যায় বলে ঘুম হয় না, গা জ্বলে, মাথার মধ্যে কেমন করে, রাত্রে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এক একদিন। তার উপরে মশা। কি সুখেই লোকে এসব দেশে বাস করে।